আজ থেকে 10 বছর আগে সারা বছরে 1 থেকে 1.5 লক্ষের মতো গ্র্যাজুয়েট হতো। এখন কিন্তু সেটা প্রায় 3 থেকে 4 লক্ষের মতো। এটা বিসিএস বলি বা অন্যান্য সরকারি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান সরাসরি হায়ার করে। ওরাও আসলে সব মিলিয়ে বছরে 10 থেকে 15,000 বেশি নিউ গ্র্যাজুয়েট হায়ার করে। 80% of our graduates এক্স্যাক্ট তাদের কিন্তু এমপ্লয়মেন্ট। আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতে বলি, তাদের আসলে আইটি এক্সপোর্ট প্রায় $100 বিলিয়ন। এই যে একটা বিশাল একটা 30-40 লক্ষ ছেলে মেয়ে, এদের জন্য কি করছি আসলে? দুটো জিনিস আমি বুঝতে পারছিলাম তোমার কথা থেকে। একটা হলো পলিসি, তাহলে আমাদের রাইট পলিসিটা নাই আমার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করানোর জন্য, রাইট? আমরা এতগুলো প্রফেশনালস, এত ইন্ডাস্ট্রি এক্সপার্টস এবং সরকারেরও সদিচ্ছা আছে, তারপর আমরা পলিসিটা ঠিক করতে পারলাম না, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস কি এরকম হচ্ছে যে আমরা ড্রিম করছি, আমরা মনে করছি এটা পেরে যাব, বাট ওটা এক্সিকিউশনটা আমরা প্রপারলি করতে পারছি না। জি, আমার কাছে মনে হয় হ্যাঁ, দুটাই আমি আপনার সাথে একমত যে পলিসি যেটা দরকার ছিল আমাদের, যেটা আসলে মানে একটা পলিসি তো একটা রোড ম্যাপ, তাই না? আমার ব্যক্তিগত সাজেশন সবসময় থাকে যে আমি লোকাল ইন্ডাস্ট্রিটাকে একটা বেজ হিসাবে তৈরি করব এবং আমার যাতে কোম্পানি অ্যাটলিস্ট বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট 700-800 কোম্পানি থাকবে যারা লোকাল বড় বড় সলিউশনে কাজ করবে। তারপরে এই 700-800 কোম্পানি বিদেশি মানে ক্লায়েন্টের সাথে কাজ করবে। আমি একদম সরি একটু ইন্টারাপ্ট করলাম, মানে ইউর টকিং মাই মাইন্ড একদম। আমি যখন আমেরিকা থেকে বাংলাদেশে ফিরি, আমার একটা ড্রিমই ছিল যে আমি বাংলাদেশে যাচ্ছি এবং আগামী 10-15 বছরের মধ্যে 700-800 সুন্দর কোম্পানি দাঁড়িয়ে যাবে, রাইট? নট নেসেসারি আমার একটা কোম্পানি থাকতে হবে। আই কেম ব্যাক যে একটা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে এবং খুব ভালো একটা লিভিং হবে, ভালো একটা কমিউনিটি তৈরি হবে, রাইট? এবং 700-800 কোম্পানি যদি কাজ করে, 10-12 লক্ষ আইটি প্রফেশনালস কাজ করে, যে ভেরি ভাইব্রেন্ট একটা সিটি হতে পারে, লাইভলিহুড হতে পারে, রাইট? এবং কমিউনিটি হবে, রাইট? সেটা কিন্তু আমাদের হলো না আসলে, রাইট? এই 700-800 কোম্পানি আমরা কেন করতে পারলাম না? ওই আবার ওই কথাটা, ফার্স্ট অফ অল আমরা দেখছি যে আমাদের বেশিরভাগ কোম্পানিগুলোই শুরু খারাপ করে না। তারা হয়তো প্রথম বছর 20 জন হলো, তারপরে 4-5 বছরে হয়তো ম্যাক্সিমাম 70-80 জন লোক তৈরি হলো। বেশিরভাগ আপনি যদি দেখেন আমাদের ইন্ডাস্ট্রি, বেশিরভাগ কোম্পানি ওরকম জায়গাতে আটকে আছে। হ্যাঁ, 70-80-90 এর পর এখন এটার আরেকটা কারণ আছে। একটা তো হচ্ছে তার এনাফ ডিমান্ড নেই। হ্যাঁ, এনাফ হয়তো বাইরে কোম্পানিগুলো তাকে, যারা সে যদি কোনো একটা ক্লায়েন্টের কাছে যায়, সে বলবে যে তোমার তো আসলে বড় হওয়ার মানে তুমি মাত্র 70-80 জন লোক, আমার তো এই মানে 300 লোকের একটা দরকার। হ্যাঁ, তো সেটা একটা ফ্যাক্টর। তো ওই জন্যই আসলে আমি যেটা বলছিলাম যে লোকাল মার্কেটে যদি সে সুযোগ পেত, তাহলে হয়তো সে লোকাল মার্কেটে 400-500 হতো, তারপরে এই 400-500 লোক দিয়ে এক্সপোর্ট মার্কেটে যেত। ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি কিন্তু এভাবেই হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কারণে, যে কারণটা অনেক ক্ষেত্রে আমরা একটু ওভারলুক করি, সেটা হচ্ছে আমরা দেখা গেছে যে আমাদের বেশিরভাগ কোম্পানি ইজ ভেরি মাচ সিও ড্রিভেন, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে 70-80 জন পর্যন্ত যখন যাচ্ছে, তখনও কিন্তু তার কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইভেন সফটওয়্যার আর্কিটেকচার সিওই করতে হচ্ছে। এখন আপনি বলতে পারেন তা কেন সে মিড লেভেল ম্যানেজমেন্ট তৈরি করতে পারলো না? অনেক ক্ষেত্রে তারা চেষ্টা করে, বাট সমস্যাটা হয় যে যখনই দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে 4-5 বছর পরে সে ম্যানেজার লেভেল পজিশনে গেল, ও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে খুব ইজিলি সে অন্য পৃথিবীতে অন্য কোনো কান্ট্রিতে, সে অস্ট্রেলিয়াতে চলে যেতে পারে, কানাডাতে চলে যেতে পারে, বা জাপানে চলে যেতে পারে। হ্যাঁ, তো তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করে। এবং আপনি জানেন যে গত 15-20 বছরে সারা ওয়ার্ল্ডেই প্রচুর আইটি স্কিলের একটা ক্রাইসিস আছে। তো তখন কিন্তু ওরা কিন্তু বিদেশে মাইগ্রেট করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো কোনো একটা ব্যাংকে চাকরি পেয়ে যাচ্ছে খুব ইজিলি, বা একটা টেলকোতে চাকরি পেয়ে যাচ্ছে ইজিলি। তো সেই জায়গাতে দেখা গেছে যে আমাদের এখানে যেহেতু ট্যালেন্টের একটা শর্টকামিং আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, আমাদের এখন যে বলা হচ্ছে যে আমাদের 20-25-30 হাজারের মতো বার হচ্ছে, এটা কিন্তু মেনলি এন্ট্রি লেভেলের। কিন্তু আমাদের কিন্তু মিড লেভেলের বা সিনিয়র লেভেলের এখনও বিশাল ক্রাইসিস। বেশিরভাগ কোম্পানি কিন্তু কোনো মিড লেভেল লোক না। এই জন্য সিইওকে বাধ্য হয়ে কিন্তু তার কোম্পানি সব কিছু দেখতে হচ্ছে, কেননা তার আসলে কাউকে যে ডেলিগেট করবে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ওই লেভেলে কাউকে সে ডেলিগেট করতে পারছে না, বিকজ ওই লোকগুলি দেশে খুব কম।
তাহলে কি দাঁড়ালো? আমরা মানে আমি এখন একটু ভয়ই পাচ্ছি এই কারণে যে 20 বছরে কিন্তু আমি 500 কোম্পানি তৈরি করতে পারিনি। হয়তো 200-300 কোম্পানি আছে যারা ডিসেন্ট সাইজ, যে 70-80 জন 100-র মতো আছে, বাট আমার 1000 কোম্পানি তো হয়নি। যদি আমার 10 লক্ষ মানুষকে এমপ্লয় করতে হয়, $5 বিলিয়ন ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আমার ওইটা লাগবে। ইটস এ ম্যাথমেটিক্স, রাইট? অ্যাবসলিউট ম্যাথমেটিক্স। আগামী 5 বছরে কি তাহলে আমি 500 কোম্পানি বানাতে পারবো? চ্যালেঞ্জিং হবে, মানে 500 কোম্পানি অফকোর্স হবে, বেশি হয়তো হবে, বাট সবই হবে ছোটো ছোটো কোম্পানি। হ্যাঁ, কিন্তু আপনি এটা বলছিলেন যে না আমি এরকম 2-3 হাজার লোকের 500 কোম্পানি করতে পারবো কিনা। আমি মানে অসম্ভব কিছু না, কিন্তু সেখানে বেশ কিছু কাজ করতে হবে। হ্যাঁ, সেটা কি মানে? আচ্ছা, এইখানে যেমন একটা মানে ব্যাপারটা একটু শুনতে অন্যরকম লাগতে পারে যে ইভেন দেখেন গার্মেন্টস, আমাদের অনেক গার্মেন্টস কিন্তু দেখবেন আপনি যে তাদেরও এই সমস্যাটা ছিল। ওনাররা করলো, তারপরে দেখা যাচ্ছে যে তার প্রচুর লেবার আছে কিন্তু মানে সুপারভাইজার নাই। একটা পর্যায়ে কিন্তু এখনও তো কমেছে, একটা পর্যায়ে কিন্তু তারা শ্রীলঙ্কা থেকেও লোক এনে তাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ওগুলি করতে হয়, তাই না? আমি মনে করি আসলে ইফ রিকোয়ার্ড আমরা কিন্তু ওই মডেলেও যেতে পারি যে ঠিক আছে, আমার যেহেতু এখন প্রচুর এন্ট্রি লেভেলের প্রোগ্রামার আছে, এন্ট্রি লেভেলের প্রোগ্রামের সাপ্লাইয়ের অভাব নাই, কিন্তু আমি যেহেতু জানি যে আমার কিছু প্রোডাক্ট ম্যানেজমেন্টের ঘাটতি আছে, আমরা হয়তো কথার কথা শ্রীলঙ্কা থেকেও লোক আনতে পারি। শ্রীলঙ্কাতে আবার উল্টা, শ্রীলঙ্কাতে হয়তো ওই লেভেলের লোক আছে কিন্তু ওই এন্ট্রি লেভেলের লোক নেই, কারণ ওখানে কান্ট্রির পপুলেশন কম। এটা একটা ব্যাপার। আরেকটা আমি মনে করি যে আসলে করা উচিত যে আমাদের কিন্তু আসলে এই যে একটু আগে বলছিলাম যে প্রচুর যারা গত 15-20 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিন্তু এখন দে হ্যাভ মাইগ্রেটেড টু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সব জায়গায়। সামহাও আমরা আবার যদি আজকেই বলি যে তোমরা সবাই ব্যাক করে চলে আসো, আসবে না, উইচ ইজ প্র্যাকটিক্যাল। আমরা তো এটাও করতে পারতাম যে ঠিক আছে তুমি ভালো একটা কাজ করছো, বাট তুমি সপ্তাহে 10 ঘন্টা এই কোম্পানিতে কনসাল্টিং করো, বাংলাদেশি, এবং তার কালচারাল একটা মিল আছে। এইটাও কিন্তু আমি দেখি কিছু কিছু কোম্পানি করছে এবং দে আর অ্যাকচুয়ালি গেটিং গুড রেজাল্ট। যে আমাদের যারা এনআরবির প্রচুর লোকজন আছে যারা আসলে এখান থেকে কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে বাইরে গেছে অথবা বাইরেই পড়াশোনা করেছে, দে আর ডুইং গুড জব, বাট তারা যে খুব টপ লেভেলে আছে তা না, তারাও ওখানে মিড লেভেলেই আছে। তাদেরকে কিন্তু সামহাও যদি আমরা এঙ্গেজ করতে পারতাম আমাদের এই 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 কোম্পানিগুলোর সাথে, তাহলেও কিন্তু এক ধরনের ইন্টারেস্টিং একটা মডেল তৈরি হতো। আমরা বলছি আমরা, যদি তুমি আর আমি যদি এখন বলি যে আমরা এই দেশ আমাদের, আমরা চাই 1000 ভালো বড় কোম্পানি হবে, আইটি কোম্পানি হবে, যেন ছেলেমেয়েরা পাস করে সেখানে কাজ করতে পারে, ওয়ার্ল্ডে আমরা একটা $5 বিলিয়ন ইকোনমি বানাবো, রাইট? কে করবে এই কাজটা? এখানে বাট আমি কিন্তু এত কিছুর পরও আশাবাদী, যেই কারণে আশা আমি করতে পারি, আশা আমরা সবাই আশা নিয়ে বেঁচে থাকি, রাইট? বাট ইউ আর ইন আইটি এনাবল সার্ভিসেস বিজনেস, তুমি একদম ওটা লিডার এবং চালাচ্ছ, এখানে তো আশার সাথে বাস্তবতার মিল থাকতে হবে কিন্তু, রাইট? ইট হ্যাজ টু বি ডিপেন্ড বাই দ্য ডেটা, এবং সেই কার্ভটা কিন্তু ডেটা ডিপেন্ড কার্ভ হতে হবে যে আমি এই বছর 300 বানাবো, পরে 400 বানাবো, 500 বানাবো, করতে করে 10 বছরের মধ্যে আমি 1000 কোম্পানি বানিয়ে ফেলবো, রাইট? হু উইল ডু ইট? আমি মনে করি আসলে মানে এটা তো সরকার করে দেবে না, সম্ভব না, এটা আমাদেরই করতে হবে। আমরা একটা কারা? আমরা হচ্ছে, আমি মনে করি যে ঠিক আছে আমরাও তো একটু, আমরা উই আর অ্যাবাভ 50, আমাদের হয়তো যতটুকু করার আমরা করেছি। আমি আসলে আই এম একটু লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট জেনারেশন, যেই এন্টারপ্রেনারটা এখন 25 বছর বয়স বা যে এখন 26 বছর বয়স, ওরা কিন্তু আরও অনেক স্মার্ট, আমাদের থেকেও অনেক ক্ষেত্রে তারাই স্মার্ট। আমি তাদের উপর ভরসা করতে চাই। তাদেরকে, তারা এখন ছোট আছে, তারাই কিন্তু দেখা যাবে যে ইনোভেটিভ একটা মডেল বার করে ফেলবে, বাট তাদেরকে কিছু বাইরে থেকে আমাদের সাপোর্ট দিতে হবে। আমাদের আসলে যা করার উচিত, আমরা যারা একটু সিনিয়র আছি তাদের আসলে তাদেরকে রাইট সাপোর্টটা পলিসি জায়গাটাতে আসলে হেল্প করতে হবে। আমি যদি ফাহিম একদম অনেস্টলি বলি এবং সিনসিয়ারলি বলি যে না, আই এম অলসো ক্রস 50, সো আমার সামনে কিন্তু কোনো প্ল্যান আমি দেখি না যেটা দিয়ে আগামী 5 বছর বা 10 বছরে বাংলাদেশ 1000 কোম্পানি বানাতে পারে। মানে কোনো আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে, সরকার আছে, ইভেন কোনো রাইটারও যদি লিখতো যে আমি এইভাবে বাংলাদেশে 1000 সফটওয়্যার কোম্পানি বানিয়ে ফেলা যায়, লেটস ওয়ার্ক অন দ্যাট, এরকম কোনো গাইডলাইন বা প্ল্যান কিন্তু কোথাও আমি দেখিনি এখন পর্যন্ত, আনলেস ইউ হ্যাভ সিন ইট। না, আমি আপনার সাথে একমত, বাট আমি আরেকটা ব্যাপারে মানে যেটা বললেন না আশাবাদী কেন, আমি আরেকটা জায়গায় আশাবাদী এই জন্য যে আমি মনে করি যে সারা ওয়ার্ল্ডে দেখেন আমরা এই যে আপনি বলেন ব্র্যাক বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, মানে উই আর এ কান্ট্রি, ব্যক্তিগতভাবে মনে করি উই আর এ কান্ট্রি অফ মাইক্রো এন্টারপ্রেনার্স।
তাই না? আমাদের দেশেই কিন্তু আসলে এই মাইক্রো এন্টারপ্রাইজ ব্যাপারটা কিন্তু এটা আমাদের ডিএনএর সাথে আছে। বাংলাদেশে বলা হয় যে এসএমই নাম্বার কত, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য পার 1000 পিপলের মধ্যে আমাদের এন্টারপ্রেনার নাম্বার ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সবাই যে সাকসেসফুল এন্টারপ্রেনার তা না। এই এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, আমাদের হয়তো এটা বলতে পারেন যে আমাদের ফর্মাল জব নাই, এই জন্য আমরা এন্টারপ্রেনার হচ্ছি, উইচ ইজ ট্রু, বাট হয়েছি তো, হ্যাঁ, মানে তারপরে তো লোকে কিছু করে খাচ্ছে। তো এই জায়গাটা আমি মনে করি যে আমি এখন যখন ইউনিভার্সিটিতে যাই, লোক অনেকে আসলে দেখা যায় যে দে ওয়ান্ট টু বি এ কাইন্ড অফ স্টার্ট আপ ফাউন্ডার। অনেক ক্ষেত্রে আমরা এটাকে একটু অন্যভাবে দেখি, যেটা ফ্যাশন হিসাবেও করে, এটা যেমন ঠিক। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে দে রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং। তারা যে একটা চাকরি করবে, সবাই যে আসলে বিসিএস জব করবে, সবাই যে ব্যাংকে চাকরি করবে, সবাই কিন্তু তা চায় না। অনেকেই চায় আসলে কিছু নিজের করার জন্য। তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সোসাইটিতে একটা বড় জায়গা। এখন ইউ আর অ্যাবসলিউটলি রাইট দ্যাট আমাদের এই প্রবলেমগুলো আছে। হয়তো পলিসি লেভেলের কিছু কিছু হয়তো আমরা সাপোর্ট পাচ্ছি বা আমরা হয়তো আদায় করে নিতে পারবো, বাট মেইন চ্যালেঞ্জ আমি একটু আগে যেটা বললাম, আমাদের মিড লেভেলের চ্যালেঞ্জ। আমি যেই কারণে আশাবাদী সেটা হচ্ছে আমি মনে করি যে এআই ক্যান অ্যাকচুয়ালি সাপোর্ট দ্যাট অর হেল্প দ্যাট। ধরেন আজ থেকে আমি ধরেন আমার একটা কোম্পানি, আমি একটা চাই, আমার একটা আইডিয়া হলো, আমার একটা ভালো প্রোডাক্ট ম্যানেজার দরকার, ভালো একটা ইউএক্স ডিজাইনার দরকার। আমি নর্মাল ক্ষেত্রে বলছি, বাজারে নাই, কিন্তু ইন্টারেস্টিংলি এখন কিন্তু ওই সেম জিনিসটাই আমার এআই দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, এবং কয়দিন আগে আমি যে ওপেন এআইয়ের যে ফাউন্ডার স্যাম ওয়াল্টন, সে তার একটা ইন্টারভিউ দেখছিলাম, সে বলছিল যে টাইম হ্যাজ কাম যেখানে দেয়ার উইল বি ওয়ান ম্যান কোম্পানি উইচ উইল বি ভ্যালুড অ্যাট $1 billion। পসিবল, তাই না? এটা কিন্তু আজ থেকে 10 বছর সম্ভব ছিল না। তখন আসলে যেমন ইন্ডিয়ার যে মডেলটা, ইটস মাচ মোর, যেটা বলছিলাম যে প্রচুর সার্ভিস ড্রিভেন মডেল, বাট এখন ব্যাপারটা কিন্তু মাচ মোর একটু প্রোডাক্ট ড্রিভেন মডেল, ইন এ সেন্স দ্যাট আমার মাথায় থাকবে একটা আইডিয়া, থাকবে প্রোডাক্ট, এক সলিউশন থাকবে, আমি কিভাবে এটাকে ডেলিভার করব। আমি যদি এআই দিয়ে করতে পারি, হোয়াটস রং, তাই না? তো ওই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এন্টারপ্রেনাররা যদি একটু মানে এআই একটা বড় সুবিধা কি, এআই আমার কাছে যেরকম নতুন, একটা অন্য কান্ট্রির একটা এন্টারপ্রেনারের কাছে নতুন। সবাইকে একই জায়গায় কম্পিট করতে হবে, একই জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু যেটা অন্যান্য সে আমি যদি এখন ইনফোসিসের সাথে কম্পিট করতে চাই, বাট আবার আমরা কিন্তু আবার যদি এটাকে খুব রিল্যাক্স মনে করে থাকি যে না আমরা তো সবাই একসাথে হবে না, আমাদের খুব তাড়াতাড়ি এখানে জাম্প ইন করতে হবে। এবং একসময় ইন্টারনেটের যখন আসলো, আজ থেকে 20-25 বছর আগে, আমরা কি বলতাম যে ইন্টারনেট ইজ দ্য গ্রেটেস্ট মানে ডেমোক্রেটাইজার, হ্যাঁ, ইকুয়ালাইজার। আমি অনেক ক্ষেত্রে মনে করি হ্যাঁ, এআই উইল বি কন্ট্রোল বাই ফিউ বিগ কোম্পানিজ, এই এআই মানে এআইয়ের যে মডেলগুলো হবে, বাট ইউজার লেভেলে এআই কিন্তু এক সেন্সে ইকুয়ালাইজার হিসেবে কাজ করবে। এখানে কিন্তু দেখা যাবে যে অনেক যার বিজনেস আইডিয়া আছে, ভালো আইডিয়া আছে এবং এক্সিকিউশন ক্যাপাবিলিটি আছে, এন্টারপ্রেনারশিপ আছে, আমি মনে করি যে এআই এর মাধ্যমেও অনেক নতুন নতুন সলিউশন আমরা আসতে পারি, এবং শুধুমাত্র লোকাল মার্কেটের জন্য না, বাইরের মার্কেটের জন্য করতে পারি। বাকি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে আমাদের নেক্সট জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তাদের মতো র্যান্ডমলি যার যার মতো চেষ্টা করবে এবং ইভেনচুয়ালি তারা কিছু কোম্পানি বানিয়ে ফেলবে। কিন্তু মানে ওইটাই আমাদের গুড উইশ। হ্যাঁ, মানে আমরা চাই যেটা হয়ে যাক আর কি, রাইট? কিন্তু আমি যদি মালয়েশিয়ার দিকে তাকাই, ইন্ডিয়ার দিকে তাকাই, ইভেন চায়না, হংকং, তাইওয়ান, ভিয়েতনাম, একটা লিডারশিপ কিন্তু সবসময় লেগেছে টু পুশ দ্য ইনিশিয়েটিভ। যে ইন্ডাস্ট্রিটাকে আমি ওই যে বললাম 10 বছরের প্ল্যান, এই প্ল্যানটাকে একজনকে বা একটা গ্রুপকে পুশ করতে হয়েছে যে ঠিক আছে, আমরা প্রতি কোয়ার্টার বাই কোয়ার্টার আমি এটা ইভ্যালুয়েট করছি যে কোথায় আছে একটা বিজনেস, যেভাবে দাঁড়ায় আমরা ইন্ডাস্ট্রিতে। তো আমি ফ্র্যাঙ্কলি ওই অ্যাপ্রোচটা অফকোর্স ভালো অ্যাপ্রোচ। আমি সত্যি কথা বলতে ওই অ্যাপ্রোচের ব্যাপারে খুব বেশি আশাবাদী না, বিকজ আসলে আমরা জানি যে আমাদের অনেক ইস্যু আছে আমাদের। সে ফর এক্সাম্পল আমরা সবাই জানি যে আমাদের এই জিনিসগুলো একটু হয় টপ ডাউন অ্যাপ্রোচ, এবং এটা এখানে গভর্নমেন্টের শুধুমাত্র যে একজন দুজন লোক না, একটা পুরো একটা ব্যুরোক্রেসির একটা ব্যাপার আছে। কিন্তু ফ্র্যাঙ্কলি আমি এটা কত অন্যভাবে অনেকে নিবে, আমি ফ্র্যাঙ্কলি যখন ব্যুরোক্রেসির সাথে ইন্টারেক্ট করি, আমি আসলে ব্যুরোক্রেসির ওই লেভেলের ক্যাপাবিলিটি দেখি না যে তারা এরকম একটা রোডম্যাপকে আসলে এক্সিকিউট করতে পারে। আমি আসলে তোমার সাথে ওইদিকেই যাচ্ছিলাম যে আমাদের কি আসলেই ওই ক্যাপাসিটি আছে কিনা টু এক্সিকিউট। আমার কাছে কেন জানি মনে হয় টপ ডাউন অ্যাপ্রোচের এক্সিকিউশন ক্যাপাবিলিটি আমাদের নাই। আমাদেরটা একটু স্পোরেডিক ওয়েতে
মানে একটা কথা আছে না, শত ফুল ফুটতে দাও টাইপের একটা ব্যাপার আছে, Right. যে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে কেউ যেভাবে কাজ করুক আমাদের উচিত হবে কাউকে বাধা না দেওয়া। কিন্তু আমরা তো বাংলাদেশে আমরা সবাই জানি যে ডুইং বিজনেস ইন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে বাধা যেটা বললে তুমি বাধা না দেওয়া, বা আমি তো বাধার মধ্যে দিয়েই বেড়ে উঠতে হয় আমার, ট্রেড লেসন থেকে শুরু করে তাকে ফান্ডিং চাওয়া পর্যন্ত, রাইট? অ্যাবসলিউটলি ওই জায়গাগুলিতে আসলে আমাদের কাজ করতে হবে। আমি মনে করি সরকারের বা পলিসি লেভেলে যারা আসলেই, আমিও এখনও মনে করি পলিসি লেভেল থেকে আসলেই চাচ্ছে তারা সাপোর্ট দিতে, সাপোর্টটা ওইখানেই দেওয়া উচিত। সব কিছু করে দিবে, আমি একটা আইটি পার্ক করব, সবাই আসবে, এই জিনিস আসলে এখন সত্যি কথা বলতে আইটি পার্কের মতো জিনিস এখন আর দরকার নেই। ইন এ নিউ মানে এআই ওয়ার্ল্ড আমি বড় আইটি পার্ক করব, এখানে লোকজন এসে কাজ করবে, সবাই তো আমরা বাসায় কাজ করি, তাই না? তো আমার মনে হয় ওই ইনফ্রাস্ট্রাকচার লেড বা ওই জায়গায় অ্যাপ্রোচটা থেকে আমাদের এখন আসলে মাচ মোর মানে ইনোভেশন লেড এবং এন্টারপ্রেনারশিপ লেড ওই অ্যাপ্রোচ যেতে হবে। এই জন্য আমরা একটা জিনিস এগ্রি করলাম, মানে যদি আমরা এই আলোচনা থেকে আজকে কেউ শোনে আমাদের কথা, যে অ্যাজ এ কান্ট্রি আমরা কারোর দিকে পয়েন্টিং ফিঙ্গার্স টু এনিওয়ান, অ্যাজ এ কান্ট্রি ওরকম একটা 10 বছরের রোড ম্যাপ এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ হয় না এখনো। সেটা বলতে তুমিও আছো, আমিও আছি, আমরা সবাই মিলেই যে আমরা একটা বড় তাজমহল বানাবো বা একটা সিলিকন ভ্যালির বা একটা পার্ক বানাবো বা ব্যাঙ্গালোরের মতো একটা জিনিস বানাবো, সেই ক্যাপাসিটি কিন্তু আমাদের এখনও তৈরি হয় নাই আর কি। তারপরে আমাদের এন্টারপ্রেনিয়রদের ভরসা হলো স্মল এন্টারপ্রেনিয়র, যারা এখন বয়স যাদের 30, 35, 25 যারা বেরোচ্ছে, রাইট? যদি আমরা 2-3টা জিনিস বলে শেষ করি, যে ওই যে 30 বছরের ছেলে মেয়ে, ওদের জন্য 3টা কী জিনিস আমার করতে হবে, যেটা দিলে ওই যে শত ফুল ফুটুক এই কনসেপ্টটা দিয়েও যদি কিছুটা আগাতে পারি, কেন তুমি আমি আর করতে পারছি না, দ্যাটস ফর শিওর। জি, আমি ব্যক্তিগতভাবে 3টা জিনিস যেটা হতে পারে, একটা একটু আগে আমরা যেটা বললাম, পলিসি দিয়ে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে সে কোনো বাধা না পায়। এখন সে কথার কথা, এখন সে যদি একটা ব্যবসা করে, কালকেই তার অফিসের লোকজন যে যদি হানা দেয় যে আপনি কয় টাকা ব্যাট দেন, কি করেন, তাহলে সে ওদেরকে সামলাবে নাকি ইনোভেট করবে? আচ্ছা, তোমাকে তাহলে তুমি 3টা বলবো তো একটা বলেছো, আমি কিন্তু একদম গোয়িং টু দি পয়েন্ট, যেন এটা আমার মৃত্যুর পরেও এই রেকর্ডটা থেকে যায় আর কি, রাইট? কিন্তু ভ্যাটের লোক তো হানা দিবে বাংলাদেশে, হ্যাঁ, এটা তো রিয়ালিটি। এবং এই জন্যই কিন্তু আপনি দেখেন, সে ফর এক্সাম্পল সিঙ্গাপুরে পলিসি করা হয়েছে যে কোনো একটা কোম্পানির একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ না আসা পর্যন্ত তাকে কোনো ধরনের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, রাইট? হ্যাঁ, সো এইটা তো করা হয়েছে আজ থেকে সিঙ্গাপুরে 15-20 বছর আগে। দ্যাটস ওয়াই লোকে সিঙ্গাপুরে যে ইনভেস্ট করে, এক্স্যাক্টলি রাইট, এবং এইগুলো কিন্তু আছে। তাহলে তো এটা হলো না, তাহলে তোমার, রাইট? এই বছর যেহেতু হলো না, তুমি একটা স্টার্টআপ বা ছোট কোম্পানি, আমি স্টার্টআপ বলছি না, ধরো এসএমই ছোট একটা কোম্পানি, সে তাহলে ওই ভ্যাটের লোক তাকে হানা দিবে আসলে। হ্যাঁ, কারণ সে তো ভ্যাট যেদিন থেকে ট্রেড লাইসেন্স করা হলো ওর পরের দিন থেকে করবে, ওকে সাবমিট করতে হবে, ইভেন ইফ এটা সে পেলো না। হ্যাঁ, এবং আবার তাকে ট্রেড লাইসেন্স করতে হবে, কারণ ট্রেড লাইসেন্স ছাড়া তো সে আবার ব্যাংকের অ্যাকাউন্টে করতে দিবে না, তাই না? তাহলে সেকেন্ড কি লাগবে? এটা কিন্তু হলো না, কিন্তু প্রথমটা কিন্তু হলো না ভাই। না, কিন্তু প্রথমটা আমাদের যেতে হবে, আর হচ্ছে না, যেতে হবে। ওইটা আমাদের আসলে সরকারকে বোঝাতে হবে যে এই জিনিসটা করা ছাড়া অন্য কান্ট্রি আগাতে পারেনি, আমরাও আগাতে পারবো না। যদি একদিনে আমরা প্রথম স্বীকার করেছি যে আমরা 10 বছরের একটা রোড ম্যাপ আমরা এক্সিকিউট করতে পারি না অ্যাজ এ নেশন, ইভেন আমরা দেশের বাইরে গিয়ে কী করে মার্কেটিং করতে হয় সেটা আমরা প্রপার এক্সিকিউট করতে পারি না, বাট এখন আমরা চেয়েছি যে ঠিক আছে ছেলে মেয়েগুলো গ্রো করুক, ওদের প্রপার এনভায়রনমেন্ট দাও, এবং আমি ওদেরকে ডিস্টার্ব না করি, লেট দেম গ্রো, বাগানটা হয়ে যাক, তারপর আমি দেখবো ওখান থেকে কিভাবে ফুল ফল নেওয়া যায়, রাইট? একটাই প্রথম বাধা পেলে যে ভ্যাটের লোক গিয়ে তাকে, আমি ভ্যাট উদাহরণ হিসেবে বললাম, হ্যাঁ, মানে এই ধরনের আরো 10টা উদাহরণ, ট্যাক্স ফ্যাক্স আর অনেক কিছু আছে। ডু ইউ থিঙ্ক যে এনবিআর ইজ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দিস? আমি মনে করি করবে। আমরাও অনেক ক্ষেত্রে তাদেরকে বোঝাতে পারিনি, সত্যি কথা যদি বলেন, আমরাও সবাই মিলে এই প্রবলেমটার আসলে গুরুত্বটা বোঝাতে পারি। হ্যাঁ, এটা আমাদেরও ব্যর্থতা। হ্যাঁ, তো সেই জায়গায় হয়তো আমি আপনার মতো লোকজন হয়তো আরও বেশি আমাদের দায়িত্ব নিতে হবে, যাতে আমরা ওদেরকে বোঝাতে পারি যে না, আমরা এই কারণে আরও বড় হতে পারতাম, পারিনি। এনবিআরকে কি আসলে বোঝানো সম্ভব? আমি মনে করি সম্ভব। আমি তোমার কথা একদম রেকর্ড নিলাম যে এনবিআরকে কনভিন্স করা সম্ভব যদি ওই চারাগুলোকে আমরা বাড়তে দিই, একটা পলিসি আসতে পারে, হবে না। আর দুটো কি? আচ্ছা, এটা হচ্ছে একটা যে পলিসিগতভাবে যাতে তাদের মানে ব্যবসার ঝামেলা যাতে কমে আর কি, হ্যাঁ, যে কেউ যাতে যখন তখন ব্যবসা শুরু করতে পারে। আর সেকেন্ড, আমি মনে করি যে এই প্রবলেমটা আসলে আমাদের আছে কিছুটা হলেও,
আমাদের এই হিউম্যান রিসোর্সের সমস্যা, যে আমাদের মিড লেভেলের লোকজন পাওয়া যাচ্ছে না। তো এটাকে একটু ক্রিয়েটিভ হতে আমাদের সলিউশন হয়তো করতে হবে। একটা জিনিস নিয়ে আমরা অলরেডি কথা বলেছি যে আমরা আইদার বিদেশের কিছু লোকজনকে হয়তো আমরা শ্রীলঙ্কা বা এই টাইপের লোকজনকে আমরা আনতে পারি কিনা, অথবা আমাদের যারা এনআরবিরা আছে, আমাদের প্রচুর এক্সপার্ট যারা বাইরে আছে, তাদেরকে সামহাউ এঙ্গেজ করা, তারা ফিজিক্যালি না আসলেও তাদেরকে ভার্চুয়ালি যাতে আমরা আনতে পারি, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমরা হয়তো যেহেতু এখন এআই এর ব্যাপারটা আসছে, এআই এর মাধ্যমে এই যেই স্কিলগুলো আমাদের এখনও নাই, যেটা ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারবো না, সেইগুলো কিছুটা হলো এআই দিয়ে আমরা রিপ্লেস করতে পারি কিনা। তো সেটা আমি মনে করি যে মানে এই 3টা আইটেম হ্যাঁ দিলে ওই ছেলে মেয়েগুলো গ্রো করতে পারে। 2 নম্বর আইটেম আমি একটু আবার প্রশ্ন করি যে আমার এক্সপিরিয়েন্স বলে গত 7-8 বছর যারা খুব ভালো ইন কম্পিউটার সায়েন্স অর এনি, যাদের মেধা আছে যেটা বলি, রাইট, তাদের বাইরে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেড়েছে এবং দ্রুততম সময়ে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে এবং অপরচুনিটি আছে বলে সে যাচ্ছে। আগে একটি ছেলে বা মেয়ে কম্পিউটার সায়েন্স পাস করে 2 বছর পরে হয়তো আমেরিকা যেত, এখন পাস করার 3 মাসের মধ্যে মাঝে চলে যাচ্ছে, রাইট। তাহলে তো ক্রিমটা আমি এমনি হারাচ্ছি, ও কিন্তু গুগল, ফেসবুক, অ্যামাজন এখান থেকে ক্রিমটা নিয়ে যাচ্ছে, সে নিয়ে হয়তো পোল্যান্ড, আয়ারল্যান্ড বা অন্য কোথাও প্লেসমেন্ট করছে, হয়তো সরাসরি আমেরিকা নিতে পারছে না এখন হয়তো। তাহলে তো বাংলাদেশ একটা মেধা হারালো। আর আমরা বলছি এই ইন্ডাস্ট্রিটাই হলো মেধার ইন্ডাস্ট্রি, মেধাবীরা আসবে, মেধা নিয়ে কাজ করবে, এআই নিয়ে কাজ করবে। যখনই আমরা, এটা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না আসলে যে আমি সেলাই করলেই পারবো আর কি। এই প্রবলেমটা কী করে সলভ হবে তাহলে? এক তো মিড লেভেল ম্যানেজমেন্ট নাই। আমি কিন্তু ব্যাপারটাকে যে এই যে একটা ছেলে বা মেয়ে পাস করার 2-3 মাস পরেই চলে যাচ্ছে, আমি অনেকে এটাকে হয়তো ব্রেন ড্রেন হিসাবে ভাবে, আমি আসলে মানে মনে করি এটা একটা পজিটিভ জিনিস। 2টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে যখন বাইরে যাচ্ছে, সে কিন্তু ফার্স্ট অফ অল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এটা আমার লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে আমি দেখতে পাই। হ্যাঁ, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। এবং আরেকটা ক্ষেত্রে আমি মনে করি শর্ট টার্মেও এই যে ছেলেটা মেয়েটা যাচ্ছে, সে কিন্তু তার যে দেশে যে বন্ধু বান্ধব আছে তার সাথে কিন্তু সে শেয়ার করছে যে আমার বাইরে এরকম একটা কনসেপ্ট কাজ করতেছে বা এরকম একটা নিউ টেকনোলজি আসছে। এই নলেজ শেয়ারিংটা কিন্তু সরাসরি সে তার লোকাল যারা আছে। এখন সমস্যা হচ্ছে যে লোক, এবং এই ব্যাপারটা কিন্তু ইন্ডিয়াতেও করেছে। ইন্ডিয়াতেও কিন্তু সবচেয়ে ক্রিমরাই কিন্তু আসলে এখন গুগলে বলেন, মাইক্রোসফটে বলেন, সব। কিন্তু ইন্ডিয়া কিন্তু তার ট্যালেন্টকে আবার পুল ব্যাক করতে পেরেছে, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে অফকোর্স পুল ব্যাক করতে পেরেছে, বাট আমরা সব ট্যালেন্ট কিন্তু পারে নাই। আমি মনে করি সার্টেন ডিগ্রি এলেই তো একটা কন্ট্রিবিউশন হয়, রাইট? ইউ আর রাইট, বাট আমি মনে করি আসলে এদের যাওয়াটাকে হয়তো আমাদের এখানে আমরা যদি পজিটিভলি কাজে লাগাতে পারি, সে এইখানে সবাই তো যাবে না, বিভিন্ন কারণে কিন্তু যাবে না। অনেকে হয়তো তার ফ্যামিলিগত কারণে যাবে না, অনেকে না। আমি তো চাই যাক, এক্সপিরিয়েন্সটা নিক, ওয়ার্ল্ডকে চিনুক, বাট কিছু লোক তো ফিরতে হবে। আমি আসলে ফ্র্যাঙ্কলি হয়তো আমাদের দেশের সোশিও ইকোনমিক অবস্থা দিয়ে মানে খুব তো আসলে আসে না, সত্যি কথা। আপনার মতো 2-1 লোক হয়তো আসে, কিন্তু বেশিরভাগই কিন্তু একবার যাওয়ার পর আসে না। এবং আমি আগামী 5-10 বছরে এমন কিছু দেখছি না যেটা তারা আসবে। আমি মনে করি আমাদের প্র্যাকটিক্যাল হওয়া উচিত। ওরা ওখানেই থাকলো, কিন্তু ওখানে থাকার পরেও যাতে ওদের মানে এই নলেজ ট্রান্সফারটা করতে পারে, সেই জন্য একটা চ্যানেল তৈরি করা বা একটা পাইপলাইন তৈরি। সেই পাইপলাইন কীভাবে তৈরি হবে? একটা হচ্ছে যে অফকোর্স মানে তাদেরকেও ইনসেন্টিভাইজ করতে হবে। তার মানে আবার গভর্নমেন্ট, হ্যাঁ অফকোর্স। একটা হলো আমি এনবিআরকে বলছি যে তুমি ই করো না, ভ্যাট ট্যাক্সের জন্য বেশি তাকে সার্টেন ডিগ্রি না যাওয়া পর্যন্ত তাকে ধরো না। এখন আমরা বলছি যে ওই যে ছেলেটা ইউএসএতে চলে গিয়েছে, সিলিকন ভ্যালিতে কাজ করে বা গুগলে কাজ করে, সেই জন্য বাংলাদেশের কোম্পানিগুলোকে সাপোর্ট করতে পারে, অ্যাটলিস্ট নলেজ শেয়ারিং করে কাজ করতে পারে। নলেজ শেয়ারিং এখানে তো এই কোম্পানিকে কোনোভাবে ইনসেন্টিভ দেওয়া, এই কোম্পানিকে ইনসেন্টিভ দেওয়া। আরেকটা হচ্ছে যে আমাদের যারা আসলে এইখানে থাকবে যে কোনো কারণেই হোক, তাদেরকে আসলে এনাফ মার্কেট সাপোর্টটা দিতে হবে। মার্কেট সাপোর্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট। এখন আমাদের গভর্নমেন্ট সেক্টরেই যদি আমরা বিদেশি সফটওয়্যারকে বেশি প্রমোট করি বা ওদের মানে কে যে কোনোভাবে হোক, অনেক কোম্পানি অনেক গভর্নমেন্ট কন্ট্রাক্টে কিন্তু আসলে লোকাল কোম্পানিরা বিডও করতে পারে না, কন্ডিশনগুলো এভাবে দেওয়া হয়। তো সেই জায়গাটাতে গভর্নমেন্টকে কিন্তু আসলে মার্কেট তৈরি করতে হবে। এবং সেই মার্কেট তো আমরা 20 বছরে তৈরি করলাম না তো, কেননা আমরা তো ওই আবার যদি বলি রোডম্যাপটা, কিন্তু আমি বলতেছি না এর জন্য বড় রোডম্যাপ করতে লাগবে, কিন্তু কিছু পলিসি যেটা কিন্তু আমরাই দেখেছি যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা করেছি, রাইট।
হ্যাঁ, তো ওই যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা লোকাল কোম্পানিগুলোকে প্রমোট করতে পারি, এবং বাংলাদেশে কয়েকশো মানে ছোটো ফার্মেসি থেকে এখন বড় ফার্মেসি হয়েছে, তো কেননা আমরা আমাদের এই লোকাল, কারণ সফটওয়্যার তো আহামরি কিছু না, মানে ও যেই টেকনোলজি ব্যবহার করে একটা সফটওয়্যার লেখে বাইরের একটা কোম্পানি, আমার ছেলেপেল বা মেয়েও কিন্তু একই টেকনোলজি দিয়ে ব্যবহার করে লেখছে। এইখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের, আমি এটাকে ঠিক প্রোটেকশন পলিসি বলবো না, বাট এক ধরনের এনকারেজমেন্ট পলিসি বলবো, যেক্ষেত্রে আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারা যাতে এই সফটওয়্যারগুলি তারাই তৈরি করতে পারে। আর শুধুমাত্র গভর্নমেন্ট তো না, গভর্নমেন্টের সাথে রিলেটেড অনেকেই আছে। সে ফর এক্সাম্পল আমরা যেহেতু দুজনেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা জানি বাংলাদেশে প্রচুর ফাইন্যান্সিয়াল সফটওয়্যার তৈরি হচ্ছে। যেমন কথার কথা, আমাদের সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে অ্যাপটা আছে বিকাশ, এটা কিন্তু আমাদের ছেলেপেলেরাই তৈরি করেছে, তাই না? পুরোপুরি ফুললি আমাদের ছেলেপেলেরাই তৈরি করছে। তো এখন এরকম এত বড় একটা প্ল্যাটফর্ম যদি আমাদের ডেভেলপাররা তৈরি করতে পারে, তাহলে এর থেকেও তো বড় বড় জিনিস করতে পারে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, যে সরকার নিজে তো লোকাল সফটওয়্যার ব্যবহার করবেই, সাথে করে যারা রেগুলেটরি ইন্ডাস্ট্রি লাইক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলি, টেলিকম ইন্ডাস্ট্রি বলি, এরা যাতে করে। আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসটা তো আসেনি, যেহেতু এক ধরনের টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন ঘটছে, শুধু এআই না, এআই বলি, রোবোটিক্স বলি। দেখেন রোবোটিক্সের এমন একটা জিনিস যেটা আসলে বাংলাদেশে, যেহেতু উই আর মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ গার্মেন্টস, বাংলাদেশে যে এই গার্মেন্টসগুলো আছে এরা কিন্তু নিউ টেকনোলজিক্যাল আপগ্রেডেশন দরকার। এখন রোবোটিক্সে তাদের আসতে হবে। রোবোটিক্স মানে কিন্তু ঘুরে ফিরে দেখবেন আইওটি, ডেটা, ক্লাউড, এই ব্যাপারগুলো চলে আসছে। এইখানে কিন্তু আমাদের কিন্তু এখনও ওই চিন্তা আমরা করি নাই, যে এখনও আমি কদিন আগে একজন বললো যে সে যদি একটা আইওটি ডিভাইস আনে চায়না থেকে, তাকে প্রায় 150-200% ডিউটি দিতে হয়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অন্য একটা ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট করার জন্য, যাতে গার্মেন্টস চায়নার সাথে কম্পিট করে টিকে। তো এই জায়গাগুলিতে আসলে কাজ করতে হবে, যে আমাদের লোকাল যে সকল এন্টারপ্রেনাররা আছে ভালো ভালো কাজ করছে, কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হবে, যাতে তারা অন্য অন্য ইন্ডাস্ট্রিতেও তাদেরকে মানে নিজেদেরকে এম্পাওয়ার করতে পারে, নিজেদেরকে এনগেজ করতে পারে, এবং সব মিলিয়ে আসলে কাজটা করতে হবে। এখন আবার হয়তো ঘুরে ফিরে ওই পয়েন্টটা আসবে যে আমরা কি এই জিনিসগুলোকে পারবো কিনা, কিন্তু আসলে পারতে হবে, না পারলে আমরা এই জায়গাতেই পড়ে থাকবো। না, এই যে আমি ওদিকে যাচ্ছিলাম, মানে ইউ হ্যাভ ভেরি সলিড লজিক যে এটা হলে এটা হতে পারে, রাইট? কিন্তু আমার লাস্ট 20 বছরের এক্সপিরিয়েন্স বলে অ্যাজ দ্য ওয়ে উই এক্সিকিউট, সেটা ব্যুরোক্রেসি হোক, এনবিআর হোক, বাংলাদেশ ব্যাংক হোক, বা যেই উইংগুলো আছে, রাইট, পলিসি মেকিং হোক, মিনিস্ট্রি হোক, আমাদের এক্সিকিউশনটা ওই লেভেলে হচ্ছে না আসলে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যা দেখতে পাচ্ছি আর কি, রাইট? এই যে তিনটা জিনিসের কথা হলো, যে এনবিআর তাকে ছেড়ে দিবে হয়তো, বা আমি মিড লেভেলের ম্যানেজার পাবো না, তাদেরকে আমরা বাড়ির সাথে কোলাবোরেশন করবো, তাকে সেখানে একটা ইনসেন্টিভ দিব, অথবা বাড়ি থেকেও আনতে পারি, এবং যদি আমরা এই লোকবলগুলোকে যদি প্রপার ট্রেনিংয়ের মধ্যে আনতে পারি, তাহলে হয়তো আমাদের একটা বড় জনসংখ্যার একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে। বাট এটা 2024 সাল, আমি 30 সালেও আমার কাছে মনে হয় যে ভেরি ডিফিকাল্ট টু বিলিভ। আমি বিলিভ করবো তো পেছনে এটা দেখে, রাইট? ভেরি ডিফিকাল্ট টু বিলিভ যে দিস আর হ্যাপেনিং। I may sound very wrong, but at the same time, I may sound very negative, but at the same time, I wish এটা wrong, আমার চিন্তাটা রং, এবং এটা না ঘটুক। আমি চাই না যে এরকম এটা হোক, আমি চাই এটা হোক, বাট এক্সপিরিয়েন্স বলে যে আশা আছে আমাদের এরকমটা হলে দেশটা চেঞ্জ হবে। বাট প্রিভিয়াস হিস্ট্রি বলে, ট্রেন্ড বলে যে আমরা ওই লেভেলে ওই প্যাশনেটলি জিনিসটা এক্সিকিউট করছি না। সবাই যে আমার পরের জেনারেশন ছেলে মেয়েগুলোকে যে একটা জায়গায় নিয়ে যেতে হবে, সেটা একদম মাথার উপরে যারা আছেন, মিড লেভেলে যারা আছেন, এবং ফিল্ড লেভেলে যারা আছেন, তারা হয়তো ফিল করেন, বাট ইন্টিগ্রেটেড ওয়েতে একটা পুশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আসলে। না, আমি আসলে সত্যি কথা বলতে ইন্টিগ্রেটেড ওয়েতে পুশ এক্সপেক্টও করি না। আমি আপনার সাথে একমত যে হয়তো ওই জিনিসটা আমাদের এক্সপেক্ট হলে ভালো হতো, বাট না হলে, এই জন্য কিন্তু আমি বললাম, আমি আসলে মনে করি যে আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু আমি দেখি যে সামহাউ দে গট মানে ওয়েজ। দেখেন মানে পৃথিবীতে কয়টা কান্ট্রির লোক আছে যারা আসলে মানে এই শত সমস্যা সত্ত্বেও দেখা যায় যে বাংলাদেশ থেকে বিভিন্ন ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে রাস্তা পাড়ি দিয়ে, হ্যাঁ, জীবনের রিস্ক নিয়ে, হ্যাঁ, এবং নৌকাডুবি হচ্ছে, হ্যাঁ। বাট এটা অফকোর্স একটা বিরাট সোশ্যাল ব্যাপার, পেইনফুল ব্যাপার, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরাই এই চ্যালেঞ্জটা নিচ্ছে। অতএব
সবাই যে সাকসেসফুল হতে তা না, কিন্তু এর মধ্যে তো অনেকে অনেক বড় কিছু করছে। আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু হয়তো আইটিতে ইন্ডিয়ার মতো আমরা অত বড় সাকসেসফুল হই নাই, কিন্তু অন্যান্য অনেক ব্যবসায় দেখবেন ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে কিন্তু বাঙালি বেশ ভালো ভালো সফল ব্যবসায়ী আছে, আমরা তো অনেকে চিনিও না। তো আমি আসলে মনে করি যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যে এখন 25 বছর বা 28 বছর, তাদের ব্যাপারে আমি আশাবাদী। হয়তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমি মনে করি যে এক্সপেক্ট করেছিলাম যে এতক্ষণ যেটা বললাম যে উপর থেকে একটা আমাদেরকে অনেক পলিসি দিবে, পলিসি সাপোর্ট দিবে বা এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিবে, তার উপরে ভিত্তি করে আমরা করব। কিন্তু আমি দেখি যে আজকালকার ইয়াং জেনারেশন কারো কোনো কিছু সাপোর্ট এক্সপেক্ট করে না। তারা মেন্টালি প্রিপেয়ার্ড দ্যাট দে আর নট গোয়িং টু গেট এনি সাপোর্ট। তারা নিজেদের মানে মতো করেই নিজেরা এক্সেলেন্ট। সো আমরা যেহেতু সেটাই আমার কাছে আসলে ভরসা আসলে, যে এই প্রোগ্রামটা যেহেতু আমরা করছিলাম ইয়াংদের জন্য, এটার কোনো পলিসি অ্যাডভোকেসি বা কারোর কাছে আমাদের কোনো এক্সপেকটেশন নাই। আমরা ওইভাবে অনুষ্ঠানটা শুরুও করিনি, শেষও করছি না। শেষও করছি আমরা যে ইয়াং যে জেনারেশন, যাদের বয়স 25+ বা 30 পরে, তারা যদি এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে চায়, হোয়াট ইজ দ্য সাজেশন ফর দ্যাম? তাদের কী করতে হবে? আমি মনে করি আমরা এই ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আজ থেকে হয়তো 3 বছর আগেও আমরা এভাবে মানে চিন্তা করিনি। ইন্ডাস্ট্রি ইজ অ্যাকচুয়ালি গোয়িং থ্রু এ ম্যাসিভ শিফট, পার্টিকুলারলি ঘুরে ফিরে এআই বলি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানে এটা শুধু সফটওয়্যার মানে যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি, আসলে অন্য সার্ভিসগুলো ইম্প্যাক্টেড। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা হয়তো অনেক দেরিতে রিঅ্যাক্ট করেছি, বাট এই পার্টিকুলার জায়গাতে এই যে এই ট্রানজিশনটা হচ্ছে, ইট উইল মানে অনেক কিছু ধ্বংস করে দিবে, আবার অনেক কিছু তৈরি করবে। এখন আমরা যদি সবসময় প্যানিক করি যে না আমি মানে আই এম লুজিং মাই জব, হ্যাঁ অফকোর্স দেয়ার উইল বি লট অফ পিপল হু উইল বি লুজিং দেয়ার জবস, বাট দেয়ার উইল বি লট অফ নিউ জবস। তো এখন ওই জায়গাটাতে নিজেদেরকে খুব মানে, এবং এটার টাইমও কিন্তু খুব বেশি নাই, কারণ যখন একটা নতুন জিনিস হয়, সে যখন একটা নতুন চর তৈরি হয় তখন কিন্তু দেখা যাবে যে যারা একটু সাহস করে চরে ঢুকেছে তারা কিন্তু বেশি পেয়ে গেছে। হ্যাঁ, অতএব যারা বললো আচ্ছা ঠিক আছে দেখি না অন্যরা যাক তারপরে ধীরে সুস্থে যাবো, তারা কিন্তু আলটিমেটলি আর পাবে না। তো আমার কাছে মনে হয় যে একটা নতুন চর সমুদ্রে উঠছে, এই সময় যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে প্রিপেয়ার করা এবং ঝাঁপায় পড়া, তো সেটাই আমি একমাত্র আমার সাজেশন। এখন থ্যাংক ইউ ফাহিম। আই হোপ যে সাজেশনটা থাকলো, আমাদের যারা কখনো কখনো মানুষ এটা শুনবে, যারা শুনবে ইয়াং বয়সে যারা, তারা হয়তো এরকম একটা প্রিপারেশন নিয়েও যত রকমের বাধা বিপত্তি আছে, বাট সেটা নিয়ে ঝাঁপ দিবে, বিকজ তার লাইফ তো তাকে চালাতে হবে। অ্যাবসলিউটলি, তার তো আর কারোর উপর ডিপেন্ড করে থাকলে তার হবে না, তাকে তো তার মতো যেতেই হবে। সো যে আমরা যেটুকু পারি তাদেরকে হয়তো গাইড করলাম, বা যেটুকু আছে মানে নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে। বাট এবং সত্যি কথা বলতে আমরা যে সকল জায়গায় ভুল করেছি, এটাও আমরা বলতে হবে যে এই জায়গাটা আমরা ভুল করেছি বলে আমরা কিছু করতে পারিনি। কারেক্ট, সেটা ঘটুক। এবং থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড টকিং টু মি। এবং ইট ওয়াজ এ রিয়েলি নাইস ডিসকাশন। দেখা যাক যে আমরা এখান থেকে যদি কোনো কিছু মানুষেরও যদি উপকার হয় তার নলেজ এবং তার ইয়েতে, আমাদের এই সময়টা একটু সার্থক হবে। থ্যাংক ইউ ফাইন। ধন্যবাদ আমাকে আপনি জানানোর জন্য।